বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি প্রসঙ্গে আলোচনা করব সেটি হলো সম্পৃক্ত, অসম্পৃক্ত ও অতিপৃক্ত দ্রবণ সম্পর্কে, যেগুলো ইংরেজিতে বলবো স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড অ্যান্ড সুপার স্যাচুরেটেড সলিউশন। আমরা গত আলোচনাগুলো থেকে জেনেছিলাম যে দ্রবণ কাকে বলে। দ্রবণ হলো দুই বা ততোধিক পদার্থের একটা মিশ্রণ, যে মিশ্রণটা হবে সমসত্ব। এবার সেই পদার্থগুলো কি কি হতে পারে? তারা হতে পারে কঠিন, তারা হতে পারে তরল, তারা হতে পারে গ্যাসীয়। তাহলে এদেরকে যখন আমরা একত্রে মেশাবো, আমরা যে সমসত্ব মিশ্রণটাকে পাবো, যার যে মিশ্রণগুলো কে ব্যবহার করে যখন দ্রবণ তৈরি করব, তখন তাদের যে আপেক্ষিক পরিমাণগুলো, সেগুলোকে সাধারণত একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত বাড়ানো যাবে। তার থেকেও যদি আমরা মাত্রাটাকে বাড়াতে যাই, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে আর দ্রবীভূত হতে চায় না। এই ধরনের যে মিশ্রণগুলো তাদেরকেই আমরা বলি দ্রবণ, বা আরো সঠিক অর্থে বলা উচিত প্রকৃত দ্রবণ। তাহলে আমরা লক্ষ্য করলাম যে একটা দ্রবণ, যেটা সেই দ্রবণের মধ্যে মিনিমাম দুটো পদার্থ থাকবে। তাদেরকে একটাকে বলা হয় দ্রাব্য, অন্যটা হলো দ্রাবক। অর্থাৎ দ্রাব্য এবং দ্রাবক এরা একত্রে মিলে তৈরি করে দ্রবণ। এদের মধ্যে যে উপাদানের আপেক্ষিক পরিমাণ সর্বোচ্চ, সেই উপাদানটাকে বলা হয় দ্রাবক, আর যার পরিমাণ তুলনামূলকভাবে কম তাকে বলা হয় দ্রাবক। তাহলে এই যে আমরা একটা পেয়ে গেলাম দ্রাব্য এবং দ্রাবক, একটা উদাহরণ সহযোগে আমরা বিষয়টাকে বুঝে নিতে পারি। ধরা গেল এটা হলো একটা চিনির জলীয় দ্রবণ। তাহলে এখানে চিনির জলীয় দ্রবণ মানে এর মধ্যে চিনি আছে এবং আছে জল। আমরা বাড়িতেও অনেক ক্ষেত্রে শরবত করতে গিয়ে চিনির জলীয় দ্রবণ তৈরি করি। তাহলে সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছো যে সেক্ষেত্রে জলের যে আপেক্ষিক পরিমাণ সেটা বেশি থাকে। সুতরাং এটা যদি চিনির জলীয় দ্রবণ হয়, তাহলে আমরা বলবো যে এখানে যেটা দ্রাবক, সেই দ্রাবকটা হলো জল, এবং এখানে যেটা দ্রাব্য পদার্থ, সেই দ্রাব্য পদার্থটা হলো চিনি। যেহেতু জলের আপেক্ষিক পরিমাণ বেশি আছে, তাই জলটাকে আমরা দ্রাবক বললাম। চিনির আপেক্ষিক পরিমাণ কম আছে, তাই চিনিটাকে আমরা বললাম দ্রাবক। এইবার আমরা আরেকটা বিষয় যদি লক্ষ্য করি, এইখানে যদি এটা চিনির জলীয় দ্রবণ বলেই ধরে নেওয়া যায়, তাহলে সাপোজ বা ধরে নাও যে দ্রবণের এই অংশ থেকে আমরা 50 ml জলীয় দ্রবণ তুলে নিলাম। 50 ml জলীয় দ্রবণ যেটা চিনির তুলে নিলাম, সেটাকে নিয়ে বিশ্লেষণ করলে দেখা গেল যে এর মধ্যে আমরা 5 মিলিগ্রাম বিশুদ্ধ চিনিকে পেলাম বিশ্লেষণ করে। আবার আমরা ধরা গেল যে এই যে বিকার, তার তলদেশ থেকে একইভাবে ওরকম 50 ml চিনির যে জলীয় দ্রবণ সেটা তুলে নিলাম, বিশ্লেষণ করলাম, দেখলাম তার মধ্যেও কিন্তু 5 মিলিগ্রাম যে চিনি সেটাই পাওয়া গেল। তাহলে এই বিষয়টা কি প্রমাণ করে যে একটা দ্রবণ যখন উৎপন্ন হয়, তার সর্বত্র তার যে উপাদানগুলো, অর্থাৎ দ্রাবক, তাদের যে আপেক্ষিক পরিমাণ সেটা স্থির থাকে। এরকম ধরনের মিশ্রণকেই বলা হয় সমসত্ব মিশ্রণ। সেই জন্যই দ্রবণের সংজ্ঞায় সমসত্ব কথাটি বলা হয়েছে। এইবার একটা নির্দিষ্ট পরিমাণ যে দ্রাবক, তার মধ্যে কতটা পরিমাণ দ্রবীভূত আছে একটা নির্দিষ্ট উষ্ণতায়, তার উপর ভিত্তি করে আমরা দ্রবণকে ভাগ করেছি তিনটি শ্রেণীতে। একটা হলো অসম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ। এবার লক্ষ্য করো যে এখানে আমাদের কাছে একটা বিকার আছে, সেই বিকারের মধ্যে কিছুটা জল, পাতিত জল অ্যাকচুয়ালি নিয়ে নেওয়া হলো,
এবং এই পাতিত জল নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা যোগ করলাম কিছুটা পরিমাণ খাদ্য লবণ, এবং খাদ্য লবণকে যোগ করার পর আমরা একটা গ্লাস রড নেব। সেই গ্লাস রড নিয়ে এটাকে ভালোভাবে মিশ্রিত করব, এবং এরকম ভাবে খানিকক্ষণ সময় ধরে মিশ্রিত করা হলে আমরা লক্ষ্য করব যে উপস্থিত যে খাদ্য লবণ, সেই খাদ্য লবণ কিন্তু পুরোপুরি দ্রবীভূত হয়ে গিয়ে একটা দ্রবণ তৈরি করবে। আমরা লক্ষ্য করলাম যে এইভাবে যে দ্রবণটা আমরা পেলাম, সেই দ্রবণে যখন আবার আমরা একটু খাদ্য লবণ যোগ করে আবার গ্লাস রড দিয়ে সেটাকে নাড়ালাম, আমরা দেখতে পাচ্ছি তখন কিন্তু ওই যে উপস্থিত যে খাদ্য লবণ, সেটা কিন্তু সময়ের সঙ্গে ধীরে ধীরে তার পরিমাণগুলো কমতে থাকছে। অর্থাৎ পরিমাণ কমতে থাকার অর্থ কঠিন অবস্থায় থাকা যে খাদ্য লবণ, তার পরিমাণ সময়ের সঙ্গে কমতে থাকছে আমরা লক্ষ্য করতে পারছি। এবং সেটা ওই যে পূর্বে যে দ্রবণটা ছিল তার মধ্যে কিন্তু দ্রবীভূত হতে শুরু করছে। তার মানে পূর্বে যে দ্রবণটা ছিল তার আরো দ্রাবকে গ্রহণ করার ক্ষমতা আছে। এই রকম যে দ্রবণ আরো দ্রাবকে গ্রহণ করতে পারে এবং দ্রাবকে গ্রহণ করার ফলে তার গাঢ়ত্ব বেড়ে যায়, সেই ধরনের দ্রবণ কি আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ। আমরা লক্ষ্য করলাম প্রথমে যে অসম্পৃক্ত দ্রবণটা পেয়েছিলাম, তাতে যখন আবার খানিকটা খাদ্য লবণ যোগ করে নাড়ানো হলো, সেই খাদ্য লবণটা কিন্তু এখানে দ্রবীভূত হয়ে গেল। তাহলে এটাই হলো অসম্পৃক্ত দ্রবণ। তাহলে আমরা চলে আসি যে অসম্পৃক্ত দ্রবণ বা আনস্যাচুরেটেড সলিউশন, তার সংজ্ঞাটা। নির্দিষ্ট উষ্ণতায় যে দ্রবণ আরো দ্রাব গ্রহণ করতে পারে এবং দ্রাব গ্রহণ করার সঙ্গে সঙ্গে যার ঘনত্ব বেড়ে যায়, তাকে ওই উষ্ণতায় ওই দ্রাবের অসম্পৃক্ত দ্রবণ বলে। এরপরে আমরা চলে আসি, আমরা যে দ্রবণটা এখন পর্যন্ত পেয়েছি, অর্থাৎ প্রথমে খানিকটা খাদ্য লবণ যোগ করা হয়েছিল, সেটাকে নাড়ানো হয়েছিল, দ্রবীভূত হয়ে গিয়েছিল, আবার খানিকটা খাদ্য লবণ যোগ করা হয়েছিল, দ্রবীভূত হয়ে গিয়েছিল। তার মানে এখন পর্যন্ত যে দ্রবণটা পাওয়া গেছে সেটা অসম্পৃক্ত চরিত্রেরই বলা যেতে পারে। এবারে আমরা যেটা করব যে এটার মধ্যে আবার খানিকটা খাদ্য লবণ যোগ করব এবং যোগ করে আমরা পুনরায় নাড়াবো। এবং এক্ষেত্রে আমরা একটা বিষয় লক্ষ্য করব যে খাদ্য লবণটা যোগ করা হচ্ছে তার পরিমাণ কিন্তু অনেকটা বেশি। এইবার আমরা পূর্বের ন্যায় ওই গ্লাস রড দিয়ে এখানে যে আমরা খাদ্য লবণটাকে যোগ করলাম, সেটা ভালোভাবে মিশ্রিত করে পুরোটা মিশে যাচ্ছে কিনা বা দ্রবীভূত হয়ে যাচ্ছে কিনা এটা আমরা দেখার চেষ্টা করব। আমরা লক্ষ্য করব বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়ানো হলেও কিন্তু পুরোপুরি মিশছে না, একটা অস্বচ্ছ একটা মিশ্রণ তৈরি করেছে। তার মানে খাদ্য লবণ সর্বোচ্চ যতটা এখানে দ্রবীভূত হতে পারে একটা নির্দিষ্ট উষ্ণতায়, যে উষ্ণতায় পরীক্ষাটা করা হচ্ছে সেই উষ্ণতায় কিন্তু সর্বোচ্চ যতটা খাদ্য লবণ যে পরিমাণ জল নেওয়া হয়েছে তার মধ্যে দ্রবীভূত হতে পারে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেই কারণেই পরবর্তী যে আরো যে খাদ্য লবণ এখানে উপস্থিত আছে সেটা দ্রবীভূত হচ্ছে না। লক্ষ্য করো, এরপর আমরা যেটা করব সেটা হলো যে এই অবস্থায় যে আমরা মিশ্রণটা পেয়েছি সেটাকে আমরা ফিল্টার করে নেব। এবং ফিল্টার করে নেওয়া হলে আমরা দেখব যে পরিশ্রুত হিসাবে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে, এখানে যে কনিক্যাল ফ্লাস্ক আছে এর মধ্যে যে এখানে দ্রবণটা এসে জমা হচ্ছে সেটা কিন্তু স্বচ্ছ দ্রবণ। অবশিষ্ট যে খাদ্য লবণ যেটা দ্রবীভূত হয়নি সেটা ফিল্টার কাগজের মধ্যে কিন্তু আটকে যাচ্ছে। তাহলে আমরা এখানে যে দ্রবণটা পাচ্ছি তার চরিত্রটা কি আমরা আরেকটা পরীক্ষা করে বিষয়টাকে নির্ণয় করব। লক্ষ্য করো, আমরা এখানে কনিক্যাল ফ্লাস্ক যেটা, সেটা মধ্যে আমরা ওই পরিশ্রুতটা যেটা ফিল্টার পেপারের মধ্য দিয়ে এসেছে সেটাকে আমরা এখানে নিয়ে নিয়েছি। এবার সেটাকে কি করব, আমরা এই বিকারে খানিকটা ঢেলে নেব এবং বিকারে ওই দ্রবণটাকে ঢেলে নেওয়ার পর ওর মধ্যে আবার আমরা কিছুটা খাদ্য লবণ যোগ করব, করে পূর্বের ন্যায় ওটা দ্রবীভূত হচ্ছে কিনা সেটা দেখার চেষ্টা করব। তাহলে লক্ষ্য করো যে আবার অল্প পরিমাণ খাদ্য লবণ ওই দ্রবণে ঢেলে দেওয়া হলো
এবং এরপরই আমরা ওই গ্লাস রড ব্যবহার করে আবার ওটা ওই যে বাকি যেটুকু আমরা খাদ্য লবণ এখানে যোগ করলাম সেটা দ্রবীভূত হচ্ছে কিনা, দ্রবীভূত হবে কিনা সেটা দেখার জন্য ভালো করে আমরা এটাকে নাড়ালাম, কিন্তু দেখছি যে নতুন করে আর কিছুই পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ যে খাদ্য লবণ যেটুকু যোগ করা হলো সেটা দ্রবীভূত হচ্ছে না। তার মানে এই অবস্থায় বলা যেতেই পারে যে আমরা দ্রবণটা নিয়েছি তার নতুন করে খাদ্য লবণকে গ্রহণ করার আর ক্ষমতা নেই। এই ধরনের দ্রবণকেই আমরা বলে থাকি সম্পৃক্ত দ্রবণ। সুতরাং এক্ষেত্রে আমরা দেখব যে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে যে আমরা দ্রবণটাকে রেখেছি সেটা হলো সম্পৃক্ত দ্রবণ। পরে চলে আসি তাহলে সম্পৃক্ত দ্রবণের যে সংজ্ঞা, সেটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে কোনো দ্রাবক সর্বাধিক যত পরিমাণ দ্রবীভূত হতে পারে, সর্বোচ্চ যতটা দ্রবীভূত হতে পারে একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, সেই পরিমাণ দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন হয় তাকে ওই উষ্ণতায় ওই দ্রাবের সম্পৃক্ত দ্রবণ বলে। তাহলে এক্ষেত্রে যেহেতু আমরা সোডিয়াম ক্লোরাইডকে বা খাদ্য লবণকে আমরা ব্যবহার করেছি দ্রাবক হিসাবে, তার মানে আমরা বলতে পারি যে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আমরা যে দ্রবণটাকে দেখলাম সেটা ওই যে পরীক্ষাকালীন উষ্ণতা, যে উষ্ণতায় পরীক্ষাটা করা হয়েছে সেই উষ্ণতায় সোডিয়াম ক্লোরাইডের বা খাদ্য লবণের সম্পৃক্ত দ্রবণ। এবার আমরা দেখব অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার পদ্ধতি। প্রথম যে উপায় সেটা করা যেতে পারে সেটা হলো দ্রবণে আরো দ্রাব যোগ করে। এটা অবশ্যই স্থির উষ্ণতায় এটা ধরেই নিতে হবে, দ্রবণে আরো দ্রাব যোগ করে। কথাটার অর্থ কি? ধরা গেল যে আমাদের কাছে একটা বিকার বা এরকম কোন একটা পাত্রে একটা অসম্পৃক্ত দ্রবণ আছে। অসম্পৃক্ত দ্রবণের মধ্যে আমরা আরো দ্রাব যোগ করছি, যেমন আমরা লক্ষ্য করলাম যে খাদ্য লবণ আর জল, সেই ক্ষেত্রে তো আরো খাদ্য লবণ বা অন্য কোনো দ্রাব যার ক্ষেত্রে দ্রবণটা নেওয়া হয়েছে সেটাকে যোগ করতে থাকবো, নাড়াতে থাকবো। একটা সময় পরে গিয়ে দেখবো যে আমরা যে দ্রাবটা যোগ করলাম সেটা আর দ্রবীভূত হচ্ছে না। তার মানে বুঝতে পারবো যে তখন সম্পৃক্ত হয়ে গেছে। তাহলে আমরা যদি এটাকে, যখন আমরা পরীক্ষাটা শুরু করলাম সেটা যদি অসম্পৃক্ত দ্রবণ থাকে, পরবর্তী ক্ষেত্রে আরো দ্রাবের উপস্থিতিতে সেটা সম্পৃক্ত হয়ে যাবে। পরের উদাহরণে আসি, অসম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করে। ধরা গেল যে এটা একটা আমাদের অসম্পৃক্ত দ্রবণ, আমরা করলাম কি বুনসেন বার্নার বা অন্য কোনো তাপের উৎস ব্যবহার করে এটাকে উত্তপ্ত করতে থাকলাম, এবং উত্তপ্ত করতে থাকলে আমরা দেখবো যে এখান থেকে বাষ্প উৎপন্ন হবে এবং বাষ্পটা এখান থেকে বেরিয়ে যাবে। বাষ্প হিসাবে যত এইভাবে দ্রাবকটা বেরিয়ে যাবে তত আস্তে আস্তে এখানে উপস্থিত যে দ্রবণটা সেটার গাঢ়ত্ব বাড়বে এবং বাড়তে বাড়তে একটা সময় পরে সেটা সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে এই পদ্ধতিতেও আমরা অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে পারি। এর পরের পয়েন্টে চলে আসি, অসম্পৃক্ত দ্রবণকে শীতল করে। এই প্রসঙ্গে একটা কথা বলি, অধিকাংশ পদার্থের যে দ্রাব্যতা, সেই দ্রাব্যতা কিন্তু উষ্ণতা বৃদ্ধি পেলে বেড়ে যায় আর উষ্ণতা হ্রাস পেলে কমে যায়। তাহলে যেগুলো অসম্পৃক্ত দ্রবণ আছে সেই অসম্পৃক্ত দ্রবণকে যদি আমরা শীতল করতে থাকি, তার যে উষ্ণতা বা টেম্পারেচার সেটাকে যদি আমরা কমাতে থাকি, তাহলে উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে একটা অসম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণে রূপান্তরিত হয়ে যেতে পারে। এই পদ্ধতিগুলো আমরা প্রয়োগ করতে পারি। তবে শেষ পয়েন্টের ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, যে সমস্ত পদার্থের উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা বাড়ে, উষ্ণতা কমালে দ্রাব্যতা কমে, তাদের ক্ষেত্রে কিন্তু শেষের যে বিষয়টি সেটি প্রযোজ্য। কলিচুনের মতো কিছু পদার্থ আছে যাদের উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতার মান কমতে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটি প্রযুক্ত হবে না। শেষ পয়েন্টটি। এবার আমরা চলে আসি সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার পদ্ধতি। তাহলে ধরে নেওয়া গেল যে আমাদের কাছে একটা দ্রবণ আছে, যে দ্রবণটি হলো সম্পৃক্ত দ্রবণ। তাহলে আমরা সম্পৃক্ত দ্রবণে কি করব? এই সম্পৃক্ত দ্রবণে আরো দ্রাবক যোগ করব। যেমন পূর্বের উদাহরণ হিসাবেই যদি আমরা বলি যে আমরা যে খাদ্য লবণের সম্পৃক্ত দ্রবণ পেয়েছিলাম তার মধ্যে আমরা আরো জল যোগ করলাম,
আরো H2O বা জল যোগ করলাম, করলে যদি সেটা সম্পৃক্ত থাকে তাহলে সেটা অসম্পৃক্ত দ্রবণে পরিবর্তিত হয়ে যাবে। এবং দ্বিতীয় পয়েন্ট হলো, যেটা সম্পৃক্ত দ্রবণ, সেই সম্পৃক্ত দ্রবণে যদি আমরা উষ্ণতা বাড়াই, যেটা আমাদের সম্পৃক্ত দ্রবণ অলরেডি আছে তার যদি আমরা উষ্ণতা বাড়াই, তাহলে আমরা লক্ষ্য করেছি যে সমস্ত পদার্থের উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বাড়ে তাদের ক্ষেত্রে কিন্তু দ্রবণটা পরিবর্তিত হয়ে যাবে কি থেকে কিসে, না সম্পৃক্ত দ্রবণ থেকে অসম্পৃক্ত দ্রবণে। এইভাবে আমরা লক্ষ্য করতে পারছি যে আমরা একটা সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণে এই পদ্ধতিগুলো প্রয়োগ করে পরিবর্তন করতে পারি। নেক্সট আমরা চলে আসি একটা যৌগ সম্পর্কে একটুখানি প্রথমে পরিচিত হয়ে নিই, যেটার নাম হলো সোডিয়াম অ্যাসিটেট ট্রাইহাইড্রেট। এক্ষেত্রে যে যৌগটি নেওয়া হয়েছে সেটির সংকেতটি আমি আরেকটু ভালো করে লিখে দিচ্ছি, সেটি হলো CH3COONA, যার নাম হলো সোডিয়াম অ্যাসিটেট। এবং এই সোডিয়াম অ্যাসিটেটের যে কেলাসটি এখানে নেওয়া হয়েছে বা যে যৌগটি নেওয়া হয়েছে তার কেলাসে 3 অণু কেলাস জল উপস্থিত থাকে, এটা আমরা সংকেত থেকেও দেখতে পাচ্ছি। তাহলে এই যে সোডিয়াম অ্যাসিটেট ট্রাইহাইড্রেট যৌগটিকে নেওয়া হলো, সেটিকে দেখতে চিনির দানার মতোই অনেকটা। তো সেটাকে নিয়ে নেওয়া হলো একটা মর্টার এবং পেশল, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় খলনুড়ি বলতে পারি, তার মধ্যে খানিকটা পরিমাণ নিয়ে সেটাকে ভালো করে একটু গুঁড়িয়ে নেওয়া হলো। অর্থাৎ খলনুড়ির মধ্যে গুঁড়িয়ে নেওয়া যে সোডিয়াম অ্যাসিটেট ট্রাইহাইড্রেট সেই যৌগটাকে এই টেস্ট টিউবটির মধ্যে ভরে নেওয়া হলো। ভরে নেওয়ার পর ওর মধ্যে সামান্য জল যোগ করে আমরা ওটাকে উত্তপ্ত করলাম এবং লক্ষ্য করলাম যে উত্তপ্ত করার সঙ্গে সঙ্গে ওর ভেতরে থাকা যে কঠিন পদার্থ সেটা কিন্তু আস্তে আস্তে তরলে রূপান্তরিত হতে শুরু করলো। অ্যাকচুয়ালি এখানে ঠিক তরলে রূপান্তরিত হচ্ছে বিষয়টা সেরকম নয়, ওর মধ্যে থাকা যে কেলাস জল, যেটা আমরা দেখলাম 3 অণু উপস্থিত থাকে, সেই কেলাস জলটাকে ব্যবহার করেই এটা কিন্তু ধীরে ধীরে আমরা দেখলাম যে দ্রবীভূত হতে শুরু করলো। এবং কিছুটা সময় ধরে উত্তপ্ত করতে থাকার পর আমরা দেখলাম যে ম্যাক্সিমাম যে সোডিয়াম অ্যাসিটেট সেটা দ্রবীভূত হয়ে গেল তারই মধ্যে উপস্থিত কেলাস জলে। এরপর যখন মোটামুটি পুরোটাই প্রায় দ্রবীভূত হয়ে গেল বলে আমরা লক্ষ্য করলাম, তখন আমরা একটা তুলোর টুকরোকে ওর মুখে আটকে দিলাম। এবার এই অবস্থায় আমরা এর টেম্পারেচার কত সেটা আমরা একটুখানি এখানে লক্ষ্য করলাম যে টেম্পারেচারের মানটা আমরা দেখলাম প্রায় 160 ডিগ্রি 160 ডিগ্রি ফারেনহাইট। এখানে একটু আবছা হলো, এখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবে এটা ডিগ্রি ফারেনহাইটে দেখানো হয়েছে টেম্পারেচারটা। আমরা জানি যে ডিগ্রি ফারেনহাইট এটাকে আমরা ডিগ্রি সেলসিয়াসে রূপান্তরিত করার জন্য যে ফর্মুলা ব্যবহার করি সেটা হলো C/5 equals to F-32 divided by 9। এই ফর্মুলা ব্যবহার করে আমরা যদি মানগুলো বসাই তাহলে আমরা এক্ষুনি দেখলাম যে ফারেনহাইট স্কেলে আমরা মানটা পেয়েছিলাম সেটা হচ্ছে অ্যারাউন্ড 160 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা এখানে ফর্মুলাটা লিখতে পারি C/5 equals to F এর ভ্যালু 160 minus 32 divided by 9। এবং এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা দেখব যে C এর ভ্যালু আসবে প্রায় 71 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ জলের যে স্বাভাবিক যে স্ফুটনাঙ্ক তার তুলনায় অনেকটাই কম। এরকম একটা টেম্পারেচার এখন আমরা ওর মধ্যে লক্ষ্য করলাম। এরপর আমরা যেটা করব সেটা হলো যে 20 মিনিট পরে ওর টেম্পারেচারটা কত হয়েছিল সেটা নোট করা হয়েছিল এবং প্রায় 20 মিনিট পর গিয়ে আমরা দেখলাম যে টেম্পারেচারটা তখন কমে প্রায়
123 ডিগ্রি ফারেনহাইট। এখানে অ্যাকচুয়াল টেম্পারেচারটা দেখানো হয়েছে 122.7 ডিগ্রি ফারেনহাইট। তো এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 123 ডিগ্রি ফারেনহাইট বলে ধরে নিতে পারি, এবং সেটাকে যদি আগের বারের মতোই C/5 ইকুয়ালস টু F-32/9 এটা দিয়ে কনভার্ট করি, তাহলে আমরা দেখব যে এখানে যে আমরা ভ্যালুটা ডিগ্রি সেলসিয়াসে পাবো, যেটা আমাদের বেশি বুঝতে সাহায্য করে, তো সেই মানটা হয়ে যাবে অ্যারাউন্ড 50.6 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড। তাহলে এইভাবে আমরা দেখছি যে টেম্পারেচারটা কিন্তু আগে ছিল, আমরা দেখেছি যে অ্যারাউন্ড 71 ডিগ্রি সেলসিয়াস, সেটা কিন্তু সময়ের সঙ্গে টেম্পারেচারটা কমে এসেছে। এবং এটাকে এই অবস্থায় বেশ কিছুক্ষণ রেখে দেওয়া হলো, প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর পুনরায় টেম্পারেচারটা কত সেটা পরিমাপ করা হলো, এবং সেটা করতে গিয়ে দেখা গেল যে টেম্পারেচারের মানটা চলে এসেছে অ্যারাউন্ড 88 ডিগ্রি ফারেনহাইট, 87.6 ডিগ্রি ফারেনহাইট এখানে। তো সেটাকে মোটামুটি আমরা 88 ডিগ্রি ফারেনহাইট বলে আমরা ধরে নিতে পারি। তাহলে পূর্বের ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা যদি এটাকে রূপান্তর করি, তাহলে দেখবো যে 88 ডিগ্রি ফারেনহাইট এর ডিগ্রি সেলসিয়াসে যে মানটা সেটা আসছে অ্যারাউন্ড 31 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা আমাদের যে রুম টেম্পারেচার, সেই রুম টেম্পারেচারে চলে এসেছে, এটা আমরা বলতেই পারি। কিন্তু একটা মজার ব্যাপার লক্ষ্য করো, এখানে রুম টেম্পারেচারে নিয়ে আসার পরও এর মধ্যে কিন্তু কোনো কঠিন পদার্থের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি না। এখানে কিন্তু কঠিন পদার্থ কিন্তু উৎপন্ন হয়নি। তাহলে এটা দেখো, এখন এই অবস্থায় এমন একটা দ্রবণ আছে যে দ্রবণে অ্যাকচুয়ালি যতটা দ্রাব থাকা উচিত তার থেকে বেশি দ্রাব উপস্থিত আছে, কিন্তু তা সত্ত্বেও এখান থেকে কিন্তু কোনো কঠিন আলাদা হয়ে যাচ্ছে না। এই ধরনের যে দ্রবণ, এই যে বিশেষ অবস্থায় তৈরি হলো, এই ধরনের দ্রবণকেই আমরা বলি অতিপৃক্ত দ্রবণ। তো এটা যে অতিপৃক্ত দ্রবণ সেটা প্রমাণ করব আমরা কিভাবে, লক্ষ্য করো। এরপর আমরা যেটা করলাম সেটা হলো যে ওই সোডিয়াম অ্যাসিটেটের একটা ছোট দানাকে এই টেস্ট টিউবের মধ্যে আমরা যোগ করলাম, যেটা সোডিয়াম অ্যাসিটেটের অতিপৃক্ত দ্রবণ বলে আমরা আপাতত দাবি করছি। তো সত্যি অতিপৃক্ত কিনা সেটা দেখো, যে সোডিয়াম অ্যাসিটেট যোগ করার সঙ্গে সঙ্গে এখানে কি বিশেষ ঘটনা ঘটে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো যে যোগ করার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো টেস্ট টিউবটাই সাদা কঠিন হয়ে গেল। তার মানে এটা যে অতিপৃক্ত দ্রবণ সেটা ক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে। না হলে কিন্তু এখানে যখন আমরা একটা ছোট কেলাসকে যোগ করলাম, যেটাকে সিড কেলাস বা বীজ কেলাসও বলা যেতে পারে, সঙ্গে সঙ্গে পুরোটা কঠিন হয়ে যেত না। তার মানে এটা সোডিয়াম অ্যাসিটেটের একটা অতিপৃক্ত দ্রবণ যে ছিল সেটা আমরা বলতেই পারি। লক্ষ্য করো কি ঘটেছিল আরো একবার, জাস্ট দানাটা যোগ করার সঙ্গে সঙ্গে কি ঘটেছিল দেখো, দানাটা ঠিক যে স্থানে গেছে সেই স্থান থেকেই কিন্তু কঠিন উৎপাদনের প্রক্রিয়াটা শুরু হয়ে গিয়েছিল। এবার আমরা দেখলাম আরো একটা বিষয়, যে যখন এরকম ভাবে ওই পুরো যে অতিপৃক্ত দ্রবণ থেকে দ্রাবটা আলাদা হয়ে গেল, অ্যাকচুয়ালি এখানে যে জলটা ছিল সেই জলটা কিন্তু পুনরায় কেলাস জল হিসাবে ওটা শোষণ করে নিল কঠিনটা। সে কারণে আমরা দেখব যে আমরা যদি লক্ষ্য করি যে পুরোটা যখন সলিড হয়ে গিয়েছিল, আলাদাভাবে কিন্তু কোনো তরল পদার্থের উপস্থিতি আমরা দেখতে পাইনি। তার মানে ওর মধ্যে থাকা যে কেলাস জল সেটাকেও কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে বা শোষণ করে নিয়েছে। সেই জন্যই পুরোটাই কঠিনে রূপান্তরিত হয়ে গিয়েছিল। যাই হোক, এই প্রক্রিয়ায় আরো একটা বিষয় আমরা লক্ষ্য করলাম, যে যখন পুরোটা এরকম ভাবে কঠিনে রূপান্তরিত হলো, আমরা দেখব টেম্পারেচারটা কিন্তু হয়ে গেল অ্যারাউন্ড 112 অর্থাৎ 112 ডিগ্রি ফারেনহাইট, প্রায় 111.9 ডিগ্রি ফারেনহাইট, সেটাকে আমরা 112 ডিগ্রি ফারেনহাইট এটা বলছি। তাহলে বিষয়টা লক্ষ্য করো যে আবার টেম্পারেচার কিন্তু বেড়ে গেল। কারণ আমরা লক্ষ্য করেছিলাম যে সবার প্রথম যে টেম্পারেচার ছিল একদম শুরুতে, যখন আমরা এটাকে হিট করে তুলোটা তার মুখে যোগ করে রেখে দিয়েছিলাম,
তখন টেম্পারেচার ছিল 71 ডিগ্রি সেন্টিগ্রেড। তার খানিকটা পরে টেম্পারেচার হয়ে গিয়েছিল প্রায় 50 ডিগ্রি, 50.6 অ্যাকচুয়াল যদি আমরা হিসাব করতাম এই টেম্পারেচারে নেমে এসেছিল, এবং শেষে গিয়ে সেটা 31 ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচারটা পুনরায় নেমে এসেছিল। কিন্তু যখন এটা সলিডে রূপান্তরিত হয়ে গেল তখন আমরা দেখব যে টেম্পারেচারের ভ্যালুটা কিন্তু আবার দেখতে পাচ্ছি 112 ডিগ্রি ফারেনহাইট হয়ে গেল, এবং সেটাকে যদি আমরা সেলসিয়াসে রূপান্তরিত করি তাহলে দেখবো যে টেম্পারেচার হয়ে গেছে 44 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই ধরনের যে ঘটনা যে একটা আমরা এখানে ঘটছে বলে লক্ষ্য করলাম, এই ঘটনাটা ঘটার সময় অর্থাৎ অতিপৃক্ত দ্রবণ থেকে দ্রাবটা যখন আলাদা হয়ে গেল, সেটা হওয়ার সময় বা পুরোটাই জমে যখন কঠিনে পরিণত হয়ে গেল, এই ঘটনাটা ঘটার সময় যে প্রক্রিয়াটা এটা এক্সোথার্মিক অর্থাৎ তাপ উৎপাদনকারী প্রক্রিয়া এটা বলা যেতে পারে। সেই জন্যই টেম্পারেচারটা কিন্তু পুনরায় বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা অতিপৃক্ত দ্রবণের সংজ্ঞাটা একটু দেখে নিই। কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে সম্পৃক্ত অবস্থায় যে পরিমাণ দ্রাব্য থাকা উচিত, কোনো বিশেষ অবস্থায় ওই দ্রবণে তার চেয়ে বেশি পরিমাণ দ্রাব্য দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে ওই উষ্ণতায় ওই দ্রাবের অতিপৃক্ত দ্রবণ বলে। তার মানে আমরা যে টেম্পারেচারটায় এখানে আমরা অতিপৃক্ত দ্রবণ তৈরি করলাম, প্রথমের টেম্পারেচারটা আমরা ধরবো না, আমরা যখন সেটাকে ঠান্ডা করতে সুযোগ দিয়েছিলাম 1 ঘন্টা 20 মিনিট পরে, যখন সেটাকে আমরা রুম টেম্পারেচারে নিয়ে এসেছিলাম, অর্থাৎ কিনা যে টেম্পারেচারটা ছিল অ্যারাউন্ড 31 ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচারেও কিন্তু ওটা কঠিনে রূপান্তরিত হয়নি। তার মানে ওই ক্ষেত্রে আমরা যে দ্রবণটা পেয়েছি সেটা কিন্তু 31 ডিগ্রি সেন্টিগ্রেডে অতিপৃক্ত দ্রবণ। কোন পদার্থের? পদার্থটা হলো সোডিয়াম অ্যাসিটেটের। তাহলে আমরা বলতে পারি যে 31 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমরা সোডিয়াম অ্যাসিটেটের অতিপৃক্ত দ্রবণ তৈরি করতে সক্ষম হয়েছিলাম। এবারে আমরা চলে আসি, তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন রাখা হয়েছে। প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে তার উত্তরগুলো নিজেরা করবে, তাহলে বিষয়টা কতটা তোমরা নিজেরা বুঝতে পেরেছো সেটা তোমরা ঠিকঠাক ধারণা করতে পারবে। প্রথম প্রশ্ন হলো, ধরো একটি অনুষ্ঠান বাড়িতে অতিরিক্ত মিষ্টির রস আছে। ধরো একটি অনুষ্ঠান বাড়িতে অতিরিক্ত মিষ্টির রস আছে। ওই রস থেকে চিনিকে আলাদা করবে কিভাবে? ওই রসটা থেকে চিনিটাকে আলাদা করব কিভাবে, এবং এই পদ্ধতিতে কোন নীতির প্রয়োগ করবে? এই পদ্ধতিতে কোন নীতির প্রয়োগ করবে? 2 নম্বর, জলে চিনির 2 প্রকার দ্রবণ প্রস্তুত করা হলো। জলে চিনির 2 প্রকার দ্রবণ প্রস্তুত করা হলো, একটি সম্পৃক্ত ও অপরটি অসম্পৃক্ত। কোনটিতে মিষ্টতার পরিমাণ বেশি হবে এবং কেন? কোনটিতে মিষ্টতার পরিমাণ বেশি হবে এবং কেন? উষ্ণতা বৃদ্ধিতে, পরের প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে এমন একটি পদার্থের উদাহরণ দাও। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে এমন একটি পদার্থের উদাহরণ দাও। 4 নম্বর প্রশ্ন, সম্পৃক্ত বা অসম্পৃক্ত দ্রবণের সংজ্ঞায়, এখানে একটা সংজ্ঞায় অন্তস্থটা পড়েনি, আরেকবার উল্লেখ করছি। 4 নম্বর প্রশ্ন, সম্পৃক্ত বা অসম্পৃক্ত দ্রবণের সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা হয় কেন? সম্পৃক্ত বা অসম্পৃক্ত দ্রবণের সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা হয় কেন? তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে প্রতি ক্ষেত্রেই উষ্ণতা কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর, তো সেটা কেন উল্লেখ করা হয় সেটা লিখতে হবে। ঠিক আছে, এগুলো তাহলে করবে, করলে তো আশা করি তোমাদের সম্পৃক্ত, অসম্পৃক্ত এবং অতিপৃক্ত দ্রবণের ধারণা তোমাদের পরিষ্কার হবে।
আজকের ভিডিও এই পর্যন্তই।